প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজ আলোচনা করব সেলিনা হোসেন রচিত কাঁটাতারে প্রজাপতি উপন্যাস নিয়ে। এই উপন্যাসটিকে খুবই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মনোযোগ দিয়ে পুরো উপন্যাসটি শুনবেন। উপন্যাসটিকে ভালোভাবে বুঝতে হলে প্রথমেই উপন্যাসটির চরিত্রগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ইলা মিত্র, যিনি রমেন মিত্রের স্ত্রী। তার পিতা নগেন্দ্রনাথ সেন যশোর ঝিনাইদহের মেয়ে। সে বেথুন কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। কমিউনিস্ট পার্টির সদস্য তিনি। অন্যান্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে রমেন মিত্র, যিনি রামচন্দ্রপুর হাটের জমিদার, ইলা মিত্রের স্বামী এবং কমিউনিস্ট পার্টির সক্রিয় নেতা, নাচলের তেভাগা আন্দোলনের নেতা। এরপর রয়েছেন মাতলা মাঝি, যিনি সাঁওতাল নেতা। এরপর রয়েছে হরেক, যে শিকারে পারদর্শী। এরপর রয়েছে আজমল, ইয়াসিন বসনির ছেলে। আজিজ রয়েছে, যিনি নাসির জোদ্দারের ছেলে এবং আজমলের মামাতো ভাই। এরপর রয়েছে ছমির আলী, যিনি আজিজের মামা। ইয়াসিন বসনি আছে, ইনি আছিয়ার গোপন প্রেমিক, রেশম ব্যবসায়ী। এরপর রয়েছেন জোহরা, ইয়াসিন বসনির মেয়ে, কুতুবের প্রেমিকা। বিয়ে হয় অন্যজনের সাথে, এজন্য সে আত্মহত্যা করে। এরপর রয়েছে নাসির জোদ্দার, আজিজের বাবা, আজমলের মামা। এরপর রয়েছে কুতুব, ইনি আছিয়ার চাচাতো বোনের ছেলে, আজমলের বন্ধু এবং জোহরার প্রেমিক। পরবর্তীতে সে পাগল হয়ে যায়। কাঁটাতারে প্রজাপতি উপন্যাসটি রচিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচল বিদ্রোহের নেত্রী ইলা মিত্রের জীবন সংগ্রামের চিত্র অবলম্বনে। এটি ইতিহাস নির্ভর জীবনী উপন্যাস। তেভাগা আন্দোলনের পটভূমিকায় ইলা মিত্রের ঐতিহাসিক ভূমিকাকে উপন্যাসে রূপ দেওয়া হয়েছে। উপন্যাসটি 1989 সালে প্রকাশিত হয়। উপন্যাসটিতে মোট 27টি অধ্যায় রয়েছে। আমি এই পুরো উপন্যাসটিকে 6টি ভাগে ভাগ করে সংক্ষিপ্তভাবে বর্ণনা করব। প্রথম ভাগ, মূল বইয়ের 1 নং থেকে 5 নং পরিচ্ছেদ। শিবগঞ্জে সুতা বিক্রি করে আজমলের বেশ লাভ হয়েছে। তার এখন নাচলে মামাতো ভাই আজিজের কাছে যেতে ইচ্ছে করছে। সুতা বিক্রির ভালো সংবাদটি আজিজকে দিতে ইচ্ছে করছে তার। আজিজ রামচন্দ্রপুর হাটের জমিদার রমেন মিত্রের অনুসারী। রমেন মিত্র খুবই ভালো মানুষ। গরুর গাড়িতে উঠে সে রওনা হলো নাচলের উদ্দেশ্যে। গারোয়ান ধীরে ধীরে গান গাইতে গাইতে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে। নাচলে কাটানো বিভিন্ন দিনের কথা, বিভিন্ন মানুষের কথা আজমলের মনে পড়তে থাকে। ছমির আলীর কথা তার মনে হয়। লোকটির 75 বছর বয়স, তবু যেন বুড়ো হচ্ছে না। এই বয়সেও এমন অবস্থা দেখে লোকজন তাকে হিংসা করে। তার ছেলে রতনও তাকে দেখতে পারে না, ঘন ঘন মৃত্যু কামনা করে। কিন্তু ছমির যেন নির্বিকার, কারো কথা শোনার সময় তার নেই। সে মৃদু হেসে মানুষের সকল কটাক্ষ মোকাবেলা করে। আজমলের সাথেও তার বাবা ইয়াসিন বসনির সম্পর্ক তেমন ভালো নয়। পথিমধ্যে একটি হাট পেলে আজমল গাড়ি থেকে নেমে কিছু রসগোল্লা কিনে নেয়। গাড়ি নিয়ে নাচলের কাছাকাছি গেলে এক বৃদ্ধের মাধ্যমে আজমল খবর পায় আগামীকাল রমেন মিত্র কলকাতা থেকে বউ নিয়ে ফিরবে। রমেন মিত্রের বিয়ের খবর শুনে আজমল খুশি হয় এবং বুঝতে পারে যে আজিজ তাহলে বেশ খুশিতেই আছে সেখানে। গ্রামে ঢুকে গেলে আজমল গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে। গাড়ি থেকে কিছু দূর যেতেই আজমল দেখতে পায় আজিজ এদিকেই আসছে। অনেক দিন পর আজিজ আজমলকে দেখতে পেয়ে খুশি হয়। আজিজ জমিদার বাড়ির থেকে আসছিল। আগামীকাল রমেন মিত্র বউ নিয়ে আসবে। জমিদার বাড়িতে যেন সাজ সাজ রব পড়ে গেছে। আজিজ বলে, রমেনদার স্ত্রীর নাম ইলা সেন, যশোরের ঝিনাইদহের মেয়ে। বেথুন কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। খেলাধুলায়ও দারুণ, অনেক পুরস্কার অর্জন করেছে বিভিন্ন খেলা খেলে। আজমল ইলা সেনের কথা শুনে অবাক হয়। আজিজ আজমলকে তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে আজমল গোসল করে ফ্রেশ হয়। তারপর পেট ভরে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষ করে ওরা বেরিয়ে পড়ে। জমিদার বাড়ির দিকে আসতে থাকে।
ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। দুজনে গল্প করতে করতে পথ হাঁটে। নির্জন রাস্তা, দুপাশে বাঁশঝাড়, তারপর কিছুটা ফাঁকা জায়গা। তারও অনেক পরে জমিদারদের আমবাগান। পরিবেশটা দেখে আজমলের কেমন ভয় করে। আজিজেরও আগে ভয় করত, এখন অভ্যস্ত হয়ে গেছে। আগামীকাল দুপুর নাগাদ রমেন বউ নিয়ে ঘাটে এসে পৌঁছাবে। আজিজরা সবাই যাবে রমেন মিত্রকে নিয়ে আসতে। কিছুক্ষণ পর ওরা দেখতে পায় চণ্ডীপুর থেকে মাতলা মাঝি অর্থাৎ সাঁওতাল নেতা মাতলা তার দলবল নিয়ে এদিকে আসছে। আজিজ বলে, সাঁওতালরা হলো নাচোল থানার প্রাণ। এখানকার কৃষক আন্দোলনকে ওরাই প্রাণ দিচ্ছে। সাঁওতালরা এগিয়ে আসছে, ওদের কণ্ঠ জোরালো হয়ে উঠছে, কখনো ঢোলে বাড়ি দিচ্ছে। ওদের মাথায় লাল পট্টি বাঁধা, গায়ে ফতুয়া, ধুতি হাঁটু পর্যন্ত ওঠানো, পায়ে জুতো নেই। আজিজ আজমলকে সাঁওতালদের বিদ্রোহের ইতিহাসের কথা শোনায়। এসব ইতিহাস রমেন মিত্র ওদেরকে বলেছে। মাতলা মাঝি সহ অনেক সাঁওতাল আজমলকে চিনতে পারে। আজমলকে দেখে তারা খুশি হয়। পেছন থেকে শুক্রু মাডাং হেরে গলায় গান ধরে। তার গলা ভালো না, তবে সুরটা সকলকে স্পর্শ করে। ধীরে ধীরে কথা বলতে বলতে ওরা জমিদার বাড়ির দিকে আসতে থাকে। সাঁওতালদের বিষয়ে আজিজ আজমলকে বলে, সাঁওতালদের প্রাণে মাটির টান প্রবল। এই মাটি ওদের জন্ম জন্মান্তরের। এই মাটি আমাদের চাইতে ওদের বেশি আপনার। আজমলও বুঝতে পারে সাঁওতালদের বিষয়ে আজিজ যা বলছে তার পুরোটাই সত্যি। আজমল আজিজের কথায় বিস্মিত হয়। আজমল জানে সে কখনোই আজিজের মতো হতে পারবে না। তারা জমিদার বাড়ির দিকে আগাতে থাকে। শুক্রু মাডাং একটার পর একটা গান গাইতে থাকে। রাতে এত মানুষ কোথায় ঘুমাবে? জমিদার গিন্নি বলেছিলেন তাদের বাড়িতেই সকলকে ঘুমাতে, কিন্তু না, আজিজ রাজি হয়নি। সে সকলকে নিয়ে জমিদার বাড়ির পাশে বড় বটগাছটার তলায় চলে এসেছে। এখানে বেশ খানিকটা খালি জায়গা আছে। রাতে জমিদার বাড়ি থেকে পেট ভরে খেয়ে সকলেই প্রায় সারা রাত এখানে বিভিন্ন নাচ গানের মাধ্যমে আনন্দ করেছে। তারপর এখানেই ঘুমিয়ে পড়েছে। সাঁওতালরা আজিজকে খুব ভালোবাসে এবং মান্য করে। সকালে আজমলের ঘুম ভাঙে। আশেপাশের প্রকৃতি দেখে সে বিস্মিত হয়। ধীরে ধীরে ঘুম ভাঙে মাতলা মাঝির, শুক্রু মাডাঙের। তারা আজমলের সাথে কিছুক্ষণ কথা বলে প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে চলে যায়। তারপর ঘুম ভাঙে আজিজের। আজিজ এবং আজমলের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় প্রকৃতি নিয়ে, রবিন মিত্রকে নিয়ে। তারপর তারা দুজন পুকুরে নেমে গোসল করে। দুপুর গড়িয়ে এলে তারা সকলেই চলে যায় লঞ্চ ঘাটে রমেন মিত্র ও তার স্ত্রী ইলা মিত্রকে নিয়ে আসতে। লঞ্চ ঘাটে চলে আসলে সাঁওতালরা ঢোল বাজাতে থাকে। ইলা মিত্রকে তারা গরুর গাড়িতে তুলে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। যতই ইলা মিত্র কলকাতার মেয়ে হোক, তবু এটা তার নতুন পরিবেশ, নতুন মানুষ সকলেই। এখন থেকে এদের মাঝেই তাকে থাকতে হবে। ইলা মিত্র কিছুক্ষণ ভাবে। মনে মনে সে শক্তি সঞ্চয় করে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ইলা মিত্র কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছে। রমেন মিত্রও রাজনীতির লোক। দুজনের সাথে বেশ মিলবে। ইলা মিত্র ভয় পায় না, সে পারবে। ভাবতে ভাবতে গরুর গাড়ি থেমে যায়। তারা রামচন্দ্রপুর জমিদার বাড়ি চলে এসেছে। খেতে খেতে দুপুর গড়িয়ে যায়। বিয়ে বাড়ির খাওয়া ফুরোতেই চায় না। সাঁওতালরা পেট ভরে খেয়ে বটতলায় বিশ্রাম নিচ্ছে। সাথে আজিজ এবং আজমলও রয়েছে। আজমল আস্তে করে আজিজকে বলে, ইলামিত্রের মতো এমন মেয়ে সে জীবনেও দেখেনি। আজিজ হাসে। কিছুক্ষণ পর সেখানে রমেন মিত্র আসে। সাঁওতালরা রমেন মিত্রকে অনেক ভালোবাসে। রমেন মিত্র এসে সকলের সাথে কথা বলে। আজ রাতে বটতলায় সাঁওতালরা অনুষ্ঠান করবে। উপলক্ষ হবে রমেন মিত্র এবং তাদের নতুন বৌদি ইলা মিত্র। সন্ধ্যার পরে অনুষ্ঠান শুরু হয়। সাঁওতালরা বিভিন্ন রকম সেজে নাচ গান সহ আরও নানা রকম আয়োজন করে। মধ্যরাতে আসর শেষ হয়। শ্রোতারা খুবই খুশি। সকলে চলে গেলে সাঁওতালরা বটতলায় ফিরে আসে, ঘুমাবার আয়োজন করতে থাকে। আজমল আজিজকে বলে সে কাল চলে যাবে। কয়েকদিন হলো সে এসেছে, সাথে এতগুলো টাকা। ফিরতে বেশি দেরি হয়ে গেলে তার বাবা বকবে তাকে। তবে সে সরাসরি বাড়ি যাবে না, মল্লিকপুর ছমির মামার কাছে একদিন থাকবে।
তারপর তার নিজের গ্রাম ভোলাহাট চলে যাবে। সকালে ঘুম থেকে উঠে আজিজ এবং আজমল হাঁটতে থাকে। আজিজের বাড়িতে তারা চলে আসে। আজিজের বাবা জোতদার, তার সাথে আজমলের দেখা ও কুশল বিনিময় হয়। কিছুক্ষণ পর সকালের নাস্তা করে আজমল চলে যায়। আজিজ কিছুক্ষণ তার পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে আজমল পথের বাঁকে মিলিয়ে যায়। আজমল যখন মল্লিকপুরে ছমির আলীর বাড়িতে পৌঁছায় তখন ছমির আলী উঠোনে দাঁড়িয়ে কাজের লোকের সাথে কথা বলছিল। আজমলকে দেখে ছমির আলী এগিয়ে আসে, জড়িয়ে ধরে বুকে। অনেক খুশি হয় ছমির আলী। আজমল ছমির আলীকে কিছুটা চিন্তিত থাকতে দেখে। এটা ছমির আলীর স্বভাবের বাইরে। এই ছমির আলী সেই আগের ছমির আলী নেই। আজমলের মনে হয় সংসারে হয়তো কোনো বড় ধরনের গোলমাল হয়েছে, আর সেই গোলমালে ছমির আলীর অনেক পরিবর্তন হয়েছে। আজমল তার মামি অর্থাৎ ছমির আলী স্ত্রীর কথা জিজ্ঞেস করে। ছমির আলী কোনো কথা বলে না। তার মামি মারা গেছে। ওদিকে ছমির আলীর ছেলে রতনেরও অবস্থা খারাপ, সে পঙ্গু হয়ে গেছে। মাস 2 আগে রতনের সাথে তার বউয়ের ঝগড়া হয়েছিল। রতন কেন তার বাবা ছমির আলীর মতো হতে পারে না, এই ছিল তারাবানু অর্থাৎ রতনের স্ত্রীর দুঃখ। এজন্য রতনের স্ত্রী তারাবানু ঝগড়ার সময় রতনকে দা দিয়ে কাঁধে ও পিঠে কুপিয়েছে। রতন দীর্ঘ 2 মাস হাসপাতালে ভর্তি থেকে কদিন আগে বাড়িতে এসেছে। এখনো পুরোপুরি সুস্থ হয়নি। সারাদিন অন্ধকার ঘরে রতন শুয়ে থাকে এবং তার বাবাকে অভিশাপ দেয়, মৃত্যু কামনা করে তার বাবার। তারাবানু সন্তান নিয়ে বাপের বাড়ি চলে গেছে। সব শুনে আজমলের মন খারাপ হয়। সে ছমির আলীকে বলে সে আগামীকাল বাড়িতে চলে যাবে। শুনে ছমির মন খারাপ করে। ছমির কয়েকটা দিন আজমলকে এখানে থাকতে অনুরোধ করে। অনেক অনুরোধ করলে আজমল রাজি হয়। দ্বিতীয় ভাগ। মূল বইয়ের 6 নং থেকে 10 নং পরিচ্ছেদ। ইয়াসিন বসনির সাথে আজমলের সম্পর্ক ভালো নয়। আজমল তার বাবা ইয়াসিন বসনিকে পছন্দ করে না। আজমল এমনিতে খুবই ভালো, খুব সাধারণ, নিরীহ। তবে বাবার প্রতি ওর এক ধরনের বিদ্বেষ আছে। তাছাড়া ওর বাবা তেমন ভালো মানুষ নয়। আজমলের ধারণা ইয়াসিন বসনি লোকটা জন্মগতভাবে অসৎ, হারামিপনা মজ্জাগত। পোলো ঘরের বারান্দায় দাঁড়িয়ে আজমল এসব ভাবতে থাকে। ওর বাবা ইয়াসিন। ভোলাহাটের সবাই ইয়াসিন বসনি বলে জানে। এলাকার সবচেয়ে বড় রেশম চাষি সে। 60 বিঘা জমিতে তুঁত চাষ করে। সবচেয়ে ভালো গুটি হয় তার ঘরে। ইয়াসিন বসনির কোনো অভাব নেই। ঘরে 2টো স্ত্রী থাকা সত্ত্বেও সে আসিয়ার সাথে গোপন সম্পর্কে লিপ্ত। আজমল এগুলো পছন্দ করে না, কিন্তু বাবার সামনে বলার সাহস তার নেই। আজমল জন্মের সময় তার মা মারা যায়। 12 বছর পর্যন্ত সে মামার বাড়িতে বড় হয়েছে। তারপর বাবা ওকে নিজের কাছে নিয়ে আসে। ওর মামা নাসের আলী পাকা জোতদার, জমি তার প্রাণ। নাচলের বর্গা চাষিরা প্রভাবশালী জোতদার নাসের আলীর দাপটে চুপ হয়ে থাকে। এখন তেভাগা আন্দোলন শুরু হয়েছে। আজমলের বাবা ইয়াসিন বসনি মামা নাসের জোতদার এই তেভাগার ঘোর বিরোধী। ইয়াসিন বসনির ঘরে 2টো স্ত্রী, দুজনের ঘরে 12 জন ছেলে মেয়ে। তবে এসব নিয়ে আজমলের দুঃখ নেই। আজমলের দুঃখ আসিয়ার সম্পর্ক নিয়ে। আসিয়া সুন্দরী, শ্যামলা, টানা চোখ। ভোলাহাটের বাজারের সেরা জিনিসগুলি ইয়াসিন বসনের চাই। সুতরাং বিধবা আসিয়াকে তার হতেই হবে। আজমল এসব ভাবতে থাকে। ভেবে ভেবে মন খারাপ করে। ইচ্ছে করলেই অনেক কিছুই করতে পারে না আজমল। নিজের ভেতরটা খুলে ধরার সাহসের অভাব তার। এজন্যই ওর বাবা ওর উপর বিরক্ত। ওকে দিয়ে নাকি কিচ্ছু হবে না। ও রেশমের চাষ বোঝে, খুব সুন্দর গুটি বানায়, চকচকে সুতো ওঠে। তবু ওর প্রতি ইয়াসিন বসরি সন্তুষ্ট নয়। ইয়াসিন বসনি সবসময় ওর মধ্যে পৌরসের অভাব দেখতে পায়। এসব ভাবতে ভাবতে আজমল বাজার পেরিয়ে চলে আসে। সন্ধ্যার দিকে বটগাছের দিকে আসার সময় সে কুতুবকে দেখতে পায়। কুতুবকে দেখে আজমলের ভালো লাগে, আবার কষ্টও হয়।
আজমল কিছু জিজ্ঞেস করলে কুতুব উত্তর দেয় না। আজমল বুঝে কুতুবের চোখ হাজার কথা বলতে চায়, কিন্তু মুখে কথা নেই। আগে কুতুব শেখ মুন্সির গম্ভীরার দলে ছিল, চমৎকার গান গাইত। আজমলের ছোট বোন জোহরার বিয়ের পর থেকে আর গায় না। এখানে ওখানে ঘুরে বেড়ায়, টুকটাক কাজ করে, যা জোটে তাই খায়, না পেলে উপোস করে। কুতুব জোহরাকে খুব ভালোবাসতো, জোহরাও কুতুবকে ভালোবাসতো। কিন্তু বাবার জেদের কাছে বশ মেনে তাকে শ্বশুরবাড়ি চলে যেতে হয়েছে। শ্বশুরবাড়িতে জোহরা ভালো নেই। মাস খানেক হলো জোহরার বিয়ে হয়েছে। বিয়ের আগে জোহরা আজমলের পা ধরে খুব কেঁদেছিল কুতুবের জন্য। কিন্তু ইয়াসিন বসনের মুখের ওপর কথা বলার সাহস কারো নেই। কুতুব আজমলকে কয়েদ চাচার খবর দেয়। কয়েকদিন ধরে কয়েদ চাচার খুব জ্বর, এখন স্কুল ঘরের বারান্দায় শুয়ে আছে। আজমল কি একবার দেখতে যাবে তাকে? আজমল রাজি হয় এবং কুতুবের সাথে রওনা হয়। কয়েদ চাচা এক আশ্চর্য লোক, সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়ায়। কবে থেকে তিনি এই অঞ্চলে আছেন তা কেউ বলতে পারবে না। সারাদিন চুপচাপ, হাতে একটা থালা, কারো কাছে চান না, কেউ দিলে খান। 10টা কথা জিজ্ঞেস করলে একটা কথার উত্তর দেন। লোকে বলে তিনি কামেল দরবেশ, ভবিষ্যৎ বলতে পারেন। তবে তিনি ভিক্ষুক নন, কখনো কারো কাছে হাত পাতেন না। সংসারে থেকেও তিনি আশ্চর্য রকমের সন্ন্যাসী। আজমল ভাবে বড় রকমের কোনো দুঃখ হয়তো কয়েদ চাচাকে এমন চুপ করে রেখেছে। কুতুবও কি একদিন এমন চুপ হয়ে যাবে? আজমল ভাবতে থাকে। ভাবতে ভাবতে স্কুল ঘরে উপস্থিত হয়। স্কুলের অন্ধকার বারান্দায় কয়েদ চাচা নিথর পড়ে আছেন। চারদিকে মশার ভন ভন, তার কোনো সারা শব্দ নেই, শুধু নিঃশ্বাসের ওঠানামা। কুতুব কপালে হাত রাখে, জ্বরে পুড়ে যাচ্ছে সারা শরীর। কুতুব কয়েদ চাচার থালাটা নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর পানি নিয়ে আসে। সে কয়েদ চাচার মাথায় পানি পট্টি দিবে। কুতুব আজমলকে বাড়ি চলে যেতে বলে। কুতুব এখানে থেকে কয়েদ চাচার সেবা করবে। আজমল চলে আসে। কুতুবকে দেখে আজমলের খারাপ লাগে। জোর করে জোহরার বিয়ে দেওয়া হয়েছে, এজন্য বাবার প্রতি আজমলের রাগ হয় খুব। হঠাৎ আজমলের মনে হয় ইয়াসিন বসনের মুন্ডুটা শরীর থেকে ফেলে দিলে ওর রাগ কিছুটা কমতে পারে। রাগে প্রায় বেহুশ হতে হতে আজমল বাড়ি ফিরে আসে। বাড়ি এসে দেখে আজিজ বসে আছে। আজিজকে দেখে আজমলের রাগ মুহূর্তে চলে যায়। আজিজ মানেই নাচল, আজমলের মুক্তি। আজমলকে দেখে আজিজ বলে, তোর জন্য বসে আছি, কাল সকালে আমার সাথে রামচন্দ্রপুর হাটে যাবি, অনেক কথা আছে। আজমল আজিজকে জড়িয়ে ধরে, কতদিন পর তাদের দেখা। আজিজ ছাড়া আর কারো কাছে আজমল মন খুলে কথা বলতে পারে না। পাকা রেড়ির ফল ভালো করে রোদে শুকিয়ে ঢেকিতে কুটে নেয় আসিয়া। তারপর সেগুলো সামান্য পানিতে মিশিয়ে চুলোয় বসিয়ে দেয়। এগুলো থেকে দারুণ তেল হবে। 1 বোতল তেল সে রেখে দেবে বাতের রোগী ইয়াসিন বসনের শরীরে মালিশ করে দেওয়ার জন্য। আসিয়া ভাবে কি থেকে সে কি হয়ে গেল। জমির উদ্দিনের চতুর্থ পক্ষের স্ত্রী সে, কোনো ছেলেপোলে হয়নি। এর আগে 3টি বিয়েতেও কোনো সন্তান নেই জমির উদ্দিনের। ওর প্রথম 2 বউ মারা যায়, তৃতীয় বউকে তালাক দেয়। তালাকের পর তৃতীয় বউটির অন্য কোথাও বিয়ে হয়। সে এখন 2 সন্তানের মা। তখন জমির উদ্দিন বুঝতে পারে সমস্যাটা আসলে কোথায়। বুঝতে পেরে সে খুব ক্ষেপে গিয়ে ভাগ্যকে দোষারোপ করতে থাকে। জমির উদ্দিন মারা গেলে তার সবকিছুর মালিক হয় আসিয়া। 4 বিঘা জমির উপর বাড়ি, চারদিকে রেডি গাছ, দেখতে ছোট খাটো বনের মতো। হঠাৎ করেই জমির উদ্দিন মারা যায়। আসিয়ার তখন 40 বছর বয়স। বিধবাদের জন্য এই বয়সটা খুব খারাপ। নতুন করে সংসার করা যায় না, আবার সংসার ছাড়া থাকতেও কষ্ট হয়। ইয়াসিন বসনির মতো অভিজাত রেশম ব্যবসায়ী সে নয়। আসিয়া ছোট রেশম ব্যবসায়ী, রেড়ির পাতায় রেশম কীট পোষে। আসিয়ার বাবার এই ব্যবসা ছিল। কীট থেকে রেশম সুতো আসে। এই সোনালী সুতো আসিয়ার সারা জীবনের স্বপ্ন। বসে বসে এসব ভাবতে থাকে আসিয়া। তখন উঠোন পেরিয়ে কুতুব ঢোকে বাড়িতে। কুতুব ওর চাচাতো বোনের ছেলে। কুতুবকে নিয়ে ওর মা বিধবা হলে ওরা আসিয়াদের বাড়িতেই ছিল। আসিয়ার বিয়ে হয়ে যাওয়ার পরও কুতুব মাঝে মাঝে এখানে আসতো।
আসিয়া জানে কুতুব জোহরাকে ভালোবাসতো। জোহরার অন্য কোথাও বিয়ে হওয়ায় কেমন হয়ে গেছে ছেলেটা। আগে কুতুব আসিয়াকে খুবই সম্মান করত, ভালোবাসতো। কিন্তু ইয়াসিন বসনির সাথে আসিয়ার সম্পর্কটাকে কুতুব সহ্য করতে পারে না। কুতুব কেমন আছে? আসিয়া জানতে চায়। কোনো উত্তর দেয় না কুতুব। আসিয়া বুঝতে পারে কুতুব কিছু বলতে এসেছে। হয়তো এখন কথাগুলো গুছিয়ে নিচ্ছে। আসিয়া তাকে সময় দেয়। ইলামিত্র শ্বশুর বাড়িতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে। তবে অল্প পথেও না হেঁটে গরুর গাড়ি নিয়ে চলাচল করা সহ বেশ কিছু দাম্ভিকতাপূর্ণ নিয়মকানুন মেনে চলতে হচ্ছে তাকে। সেগুলোও আর কিছুদিনের মধ্যে ঠিক করে ফেলবে। রমেনের বন্ধু আলতাফের উৎসাহে কৃষ্ণ গোবিন্দপুরে মেয়েদের জন্য একটা স্কুল খোলা হয়েছে। ছাত্রী এখন পর্যন্ত ৩ জন। ইলা অবৈতনিক প্রধান শিক্ষয়িত্রী। মাস তিনেকের মধ্যেই ইলা বাড়ি থেকে পায়ে হেঁটে স্কুলে আসা যাওয়া করতে পারে। স্কুলের ছাত্রী সংখ্যা হয়েছে ৫০ জন। তবে জোতদারদের এটা পছন্দ নয়। তারা স্কুলের বিরুদ্ধে নানা রকম ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। ইলা মিত্রের বিরুদ্ধে নানা রকম কথা বলে বেড়াচ্ছে। স্কুলের পাশাপাশি ইলা আন্দোলনটাকেও সমানভাবে দেখছে। এই এলাকার কৃষক আন্দোলন বেশ জোরদার হয়ে উঠেছে। সাঁওতালদের মধ্যে মাতলা মাঝি প্রাণ সঞ্চার করেছে। রমেন ৩ দিন ধরে বাড়ি নেই। কৃষক সমিতির কাজে মালদহ গিয়েছে। কবে ফিরবে ঠিক নেই। সামনের সপ্তাহে কৃষ্ণ গোবিন্দপুরের হাটে সভা। ইলাকে বক্তৃতা দিতে হবে। কৃষকদের আন্দোলনের ইতিহাস সম্পর্কে ইলা একটি দারুণ বক্তব্য প্রস্তুত করে। এটা হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় জমায়েত। একে সাফল্যমণ্ডিত করতেই হবে। সভার ২ দিন পূর্বে রমেন চলে আসে। সভায় অনেক কাজ বাকি। এর আগে জমিদার, জোতদার, মহাজন ও ইজারাদারদের বিরুদ্ধে এত বড় সভা হয়নি। দেখতে দেখতে সভার দিন চলে আসে। কৃষ্ণ গোবিন্দপুর হাট লোকে লোকারণ্য হয়ে যায়। চণ্ডীপুর, কৃষ্ণপুর, কেন্দুয়া সহ আশেপাশের সকল এলাকা থেকে দলে দলে লোক আসে। এত লোক আসবে ইলা ভাবতেও পারেনি। শত শত কণ্ঠের স্লোগান ওঠে, জমিদারি প্রথা উচ্ছেদ করো, লাঙল যার জমি তার, ইজারাদারি বন্ধ করো ইত্যাদি। ইলা বক্তৃতা দিচ্ছে। মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনছে ইলার কথা। হাজার হাজার লোকের সামনে এমন করে কথা বলে যেতে পারবে ইলা ভাবতেও পারেনি। বক্তব্য শেষে প্রচুর করতালি হয়। মিটিং শেষে এক বিশাল মিছিল গ্রাম প্রদক্ষিণ করে। স্কুল নিয়ে মাতব্বরদের মধ্যে বেশ একটা অসন্তোষ মাথা চাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে কৃষ্ণ গোবিন্দপুর হাটের সভার পর জোতদাররা আরো বেশি সোচ্চার। ওরা জ্বলছে। কিভাবে প্রতিরোধ করবে ভেবে কুলে উঠতে পারছে না। নাসের জোতদার গ্রামের মুরব্বীদের নিয়ে তার বাড়িতে সভা ডাকে। নারী শিক্ষার নামে শরীয়ত বিরোধী কাজকর্ম হচ্ছে। মূর্খদের আবার লেখাপড়া শেখা কেন? এসব বলে ইলা মিত্র, রবিন মিত্র এবং কৃষকদের ওপর রেগে ফেটে পড়ে তারা। এসব কথা শুনে পেছন থেকে আজিজ উঠে দাঁড়ায়। সে উত্তেজিত কণ্ঠে বলে, অশিক্ষিতদের বিদ্যা শিক্ষার দরকার আছে। জোতদারদের কাগজে ওরা কোথায় যে কি টিপসই দেয় ওরা নিজেরাও জানে না। ফলে ঋণের বোঝা বয়ে বেড়ায় সারা জীবন। লেখাপড়া শিখলে আর কিছু না হোক নিজেরটা নিজেরাই বুঝতে পারবে। আজিজের কথা শুনে ওর বাবা ক্ষেপে যায়। বকা দিয়ে সভা থেকে বের করে দেয়। আজিজ মৃদু হাসতে হাসতে বেরিয়ে আসে। যতটুকু বলেছে তাতেই ওর হয়েছে। এখন জোতদাররা এই কথায় পুড়তে থাকবে। ২ দিন পর স্কুল প্রাঙ্গণে বিতর্ক সভার আয়োজন করে ইলামিত্র। মেয়েদের শিক্ষা উচিত কি অনুচিত এই বিষয়ে আলোচনা হবে। প্রচুর লোক সমাগম হয়। ইলা নিজে কিছু বলে না, বলতে দেয় অন্যদের। নিরক্ষর ক্ষেত মজুররা বলতে থাকে। জমিদার জোতদারদের বিরুদ্ধে এদের যে কত রাগ সেটা বোঝা যায় তাদের বক্তব্যে। ইলা ভাবে মনের কথা বলার জন্য লোকগুলো কেমন অস্থির হয়ে উঠেছে। ওরা এখন মুক্তির পথ খুঁজছে। বিতর্কে সকল কৃষক নারী শিক্ষার পক্ষে মত দেয়। তারা যেন জমিদার জোতদারদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, শরীয়ত শুধু জোতদাররাই জানে না, এই মূর্খ কৃষকরাও জানে। কিছুক্ষণ পর সকলের থেকে জোতদারদের মুখে লাথি, জোতদারদের মুখে লাথি ধ্বনি উঠতে থাকে। এই ধ্বনিগুলো জোতদারদের আঙিনায় আছড়ে পড়ে। জোতদাররা অবাক হয়ে যায় কৃষকদের এমন সাহস দেখে। শিবদাস ঘরের বারান্দায় বসে চোখ পিটপিট করে।
তার চোখে ছানি, ভালো দেখতে পায় না। যেদিকে তাকায় সবকিছু আবছা লাগে। তার বড় ছেলে সুচন্দ, ছেলে বউ সুখিয়া, জাহাবাজ মেয়ে সুখিয়া। সারাদিন দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকে। সুচন্দ নিরীহ প্রকৃতির, স্ত্রীর সামনে কথা বলতে পারে না। শিবদাসকেও গালমন্দ করে সুখিয়া, তার মৃত্যু কামনা করে। সুচন্দ কিছু বলতে পারে না। সুচন্দের জন্য শিবদাসের মায়া হয়। দুপুরের দিকে সুখিয়া বাড়িতে ফেরার সময় দেখে আম গাছের নিচে তার শ্বশুর শিবদাস অজ্ঞান হয়ে পড়ে আছে। সুখিয়া চিৎকার করে উঠলে আশেপাশের কয়েকজন শিবদাসকে ধরাধরি করে নিয়ে ঘরে শুইয়ে দেয়। আগামীকাল চণ্ডীপুরে সূর্য পুজো। পুজোকে কেন্দ্র করে ঢোলের শব্দে জেগে উঠেছে চণ্ডীপুর। সেই পুজোকে ঘিরেই সকলের ব্যস্ততা। শিবদাসের দিকে তাকানোর সময় নেই কারো। সুচন্দ ডাক্তারের জন্য লোক পাঠিয়েছে। ডাক্তার রোগী দেখতে অন্য গ্রামে গিয়েছে, আসতে সময় লাগবে। সারাদিনে শিবদাসের জ্ঞান ফেরে না। সুচন্দ যেভাবে পারে সেবা করছে। এ গায়ের বয়সী বুড়ো শিবদাস, তার চেয়ে বেশি বয়সী কেউ নেই। পরদিন ভোরবেলা পুজোয় ছাগল বলি দেওয়া শেষ করে মাতলা আসে সুচন্দর কাছে। পুজোর জোগাড়ে ব্যস্ত ছিল বলে বুড়োকে দেখতে আসতে পারেনি। শিবদাসের বিছানার পাশে চুপচাপ বসে থাকে মাতলা। ঘরটা অন্ধকার, বুকের ওঠানামা ছাড়া কিছুই বোঝা যায় না। শিবদাস নেতিয়ে শুয়ে আছে। অবস্থা ভালো মনে হয় না মাতলার। সে একটা গরুর গাড়ি জোগাড় করতে যায়। আজই শিবদাসকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ঘন্টা খানেক পর গরুর গাড়ি নিয়ে ফিরে আসে মাতলা। গাড়িতে প্রচুর খড় বিছিয়ে নরম বিছানা করা হয়েছে। কয়েকজন মিলে শিবদাসকে কোলে নিয়ে গাড়িতে উঠানোর সময় দেখে কেমন ঠান্ডা হয়ে আছে শিবদাস। বুকের ওঠানামা বন্ধ হয়ে গেছে চিরদিনের জন্য। সূর্য পুজোর দিন গ্রামের সবচেয়ে বয়সী বুড়োটি মারা যায়। উৎসব শেষে পার্টির কাজে আবার ব্যস্ত হয়ে ওঠে মাতলা। সে সাঁওতালি ভাষায় ভালো বক্তব্য দিতে পারে। ইলা খুব খুশি মাতলার উপর। নিজের দায়িত্বের জন্য মাতলাও খুব খুশি। তবে ইদানিং শরীরটা খারাপ যাচ্ছে মাতলার। পায়ে গোদ হয়েছে, ব্যথা আছে, হাঁটতে কষ্ট হয়। তবে অসুস্থতা ওকে কাবু করতে পারে না। সে অন্যান্য সাঁওতালকে সোচ্চার করে তোলার কাজে মনোনিবেশ করে। একটা সভা হয় মাতলাকে নিয়ে। সভায় সিদ্ধান্ত হয় কিছুদিন পর ধান উঠলে মহিপুরের জমিদারের গোলা লুট করা হবে। লোকটা বেশি বাড়াবাড়ি শুরু করেছে। দুদিন পর হরেক গরু চড়াতে গিয়ে বটের ডাল থেকে একটি পাখি শিকার করে। খুশি মনে পাখিটা পরিষ্কার করে নিচে রেখে দেয়। হঠাৎ দূরের রাস্তায় চারজন পুলিশ দেখতে পায়। ওরা এই গ্রামের দিকে আসছে। হরেক ভয় পেয়ে যায়। সে মাতলাকে খবর দেওয়ার জন্য পাখিটা নিয়ে দৌড়াতে থাকে। তৃতীয় ভাগ, মূল বইয়ের 11 নং থেকে 15 নং পরিচ্ছেদ। কুতুব চেহারার মধ্যে একটা রাগান্বিত ভাব নিয়ে আসিয়ার বাড়িতে বসে আছে। আসিয়া তার সাথে কথা বলতে চায়। কুতুব কিছুক্ষণ চুপ থেকে আসিয়াকে বলে, জোহরা আজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবরটা শুনে আসিয়া যেন আসমান থেকে পড়ে। কুতুব বলে, মেয়েটার সাহস আছে, আমার চাইতে বেশি সাহস। ও আমার জন্য মরতে পারল, আমি পারলাম না। কুতুবের শরীরে হাহাকার ফেরে। আসিয়া ওর যন্ত্রণা দেখে সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। ভালোবাসা কি এমন, না পেলে মরে যেতে হয়? ভাবতে থাকে আসিয়া। সেও এরকম ভালোবাসা চায়। ইয়াসিনের ভালোবাসা দানে এবং ভোগে, হৃদয়ে নয়। তাই কুতুব এবং জোহরার ভালোবাসা এই মুহূর্তে ওকে আঘাতে জর্জরিত করে ফেলে। আসিয়া ফুঁপিয়ে কেঁদে ওঠে। এখন পর্যন্ত কেউ ওকে কাঁদতে দেখেনি। সবাই বলে আসিয়া শক্ত মেয়ে মানুষ। আজ কুতুব ওকে বিচলিত করে দিয়েছে। জোহরার মৃত্যুতে জীবনের দিকে পেছন ফিরে তাকাচ্ছে বারবার। নিজেকে বড় অসহায়, নিঃসঙ্গ মনে হচ্ছে। আজমল বাড়িতে নেই। আসিয়া জানে আজ আজমল বাড়ি থাকলে বাপের সাথে খুনোখুনি হয়ে যেত। কুতুব আজমলের প্রসঙ্গে আসিয়ার সাথে কথা বলতে থাকে। কুতুব বলে, আজমল খুব ভালো ছেলে, আমার পছন্দের মানুষ। ও না চলে তেভাগা আন্দোলনে নেমেছে। আসিয়া বলে, সে তেভাগা আন্দোলন মানে না।
জমি যার ফসল তার, এমনটাই হওয়া উচিত। আসিয়ার কথা শুনে কুতুব রেগে উঠে বলে, আমরা তেভাগা চাই, তুমি একা খাবে আর 10 জন উপোস থাকবে? তারপর কুতুব চলে যায় সেখান থেকে। তেভাগার কথা শুনে কুতুবের প্রতি আসিয়ারও রাগ হয়। সে তেভাগা মানতে পারে না। কলকাতায় খুব বড় দাঙ্গা হয়েছে। এদিকে নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সেই দাঙ্গা। দাঙ্গা জীবন দিচ্ছে হাজার হাজার নরনারী। কলকাতার পরই নোয়াখালীর দাঙ্গায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। রমেন এসব চিন্তা করে বৈঠকখানায় বসে আছে। সকলেই চুপচাপ। আজমল বিচলিত হয়ে বসে আছে দাঙ্গার খবর শুনে। জোহরার মৃত্যু খবর সে এখনো পায়নি। রমেন কিছুক্ষণ পর বলে, আমাদের সতর্ক থাকতে হবে। গ্রামে যেন এমন পরিস্থিতি না সৃষ্টি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই গ্রামে দাঙ্গা ঠেকানো আমাদের প্রথম কর্তব্য। এখনো পাকিস্তান সৃষ্টি হয়নি, তবে তারা আশঙ্কা করছে হয়তো খুব শীঘ্রই পাকিস্তান হয়ে যাবে। দুদিন পর রমেন কমিউনিস্ট পার্টি থেকে ডাক পায়। তাদের এখন নোয়াখালীর দাঙ্গা বিধ্বস্ত এলাকায় সেবা ও পুনর্বাসন কাজে যেতে হবে। রমেন সময় নষ্ট না করে রোহনপুর স্টেশন থেকে ট্রেনে উঠে পড়ে। এই ভয়াবহ দাঙ্গায় মানুষ ভুলে গেল মানুষের কথা। সবাই রূপান্তরিত হলো হিন্দু আর মুসলমানে। এই অবস্থার প্রেক্ষিতে ব্রিটিশ সরকার 1947 সালের 20শে ফেব্রুয়ারি ঘোষণা করে যে 1948-এর জুন মাসের মধ্যেই তারা ভারত ছেড়ে চলে যাবে। আশিক আলী বিল ভাতিয়া দিয়ে একা হেঁটে হেঁটে সোনা মসজিদের দিকে যাচ্ছে। আশিক আলীর পরনে নীল লুঙ্গি, গায়ে পুরনো সাদা পাঞ্জাবি। ও ভীতু স্বভাবের লোক। কাউকে জোরে কথা বলতে পারে না। সবসময় নিজের ভেতর গুটিয়ে থাকে। আশিক আলীর বয়স এখন 36। স্বাস্থ্য মোটামুটি ভালো। রোগবালাই তেমন নেই। ও সুখেই ঘর সংসার নিয়ে জীবনযাপন করতে পারে। ওর আয়ে অভাব হয় না। প্রাচুর্যও নেই। ও এখন যাচ্ছে রুস্তম মৃধার বাড়ি। মৃধার মেয়ে রেহানার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে। যদিও এর আগে আশিক আলী আরো 3টা বিয়ে করেছিল। প্রথম স্ত্রী জরিমন মারা গেল সন্তান জন্ম দেওয়ার সময় এক অন্ধকার রাতে। জরিমনের মৃত্যুর 2 বছর পর আশিক আলী বিয়ে করে রাবেয়াকে। কিন্তু বিয়ের 5 বছরেও রাবেয়ার সন্তান হলো না। রাবেয়া এবং আশিক আলীর সম্পর্ক ভালোই ছিল, কিন্তু হঠাৎ করেই রাবেয়া একদিন পালিয়ে গেল গ্রামের তোরাব মিয়ার সঙ্গে। কবে ওদের মধ্যে ভালোবাসা হলো কিছুই জানতে পারেনি আশিক আলী। এজন্য অবশ্য রাবেয়ার ওপর আশিক আলীর কোনো রাগ নেই। এই গ্রামের সব পুরুষ তেজের সাথে দাপটের সাথে ঘর করে, কেবল ওই পারল না। ও কেবলই ভালোবাসতে চেয়েছিল, কিন্তু ধরে রাখতে পারল না। রাবেয়ার পর আশিক আলী বিয়ে করল করিম শেখের সুন্দরী মেয়ে সাহারাকে। সাহারা অদ্ভুত ধরনের মেয়ে, জেদি, একরোখা। বিয়ের রাতে ওকে ছুতে দেয়নি। বিয়ের 3 দিন পর সাহারা আশিক আলীর পায়ে পড়ে গেল। সে একজনকে ভালোবাসে, তাকে না পেলে বাঁচবে না। আশিক আলী ভাবে, তার জীবনে এমন একজন আসলো না কেন যে বলবে আশিক আলীকে ছাড়া সে বাঁচবে না। তার কয়েকদিন পর আশিক আলী সাহারাকে তালাক দিয়ে মুক্ত করে দেয় প্রেমিকের সাথে সাহারার মিলনের জন্য। ছেলেটির নাম কামেল। আশিক আলী মাঝে মাঝে খবর পায় কামেলের সাথে সাহারা বেশ সুখে আছে। জোহরার মৃত্যুর খবর পেয়ে আজমল বাড়ি চলে এসেছে। ভালোবাসার জন্য জোহরার মৃত্যু আজমলের জীবনে এক নিদারুণ অভিজ্ঞতা। জোহরার মৃত্যু ওকে কাবু করে রেখেছে। কেবলই ছটফটানি, কেবলই যন্ত্রণা। ইয়াসিন বসনি ওকে এড়িয়ে চলে। আজ 5 দিন হলো আজমল বাড়ি এসেছে। এখন পর্যন্ত বাবার মুখোমুখি হয়নি। বিছানা বালিশ নিয়ে আজমল বাড়ি থেকে বেরিয়ে পলু ঘরে চলে এসেছে। এখানেই থাকে সে। জোহরা বাড়ির পাশে তেঁতুল গাছে ঝুলে মরেছে। এই মৃত্যুর কথা ভাবতে চায় না আজমল। ভাবলে ইচ্ছে করে ইয়াসিন বসনিকে 2 টুকরো করে বাজারের মোড়ে টাঙিয়ে রাখতে। সন্ধ্যার সময় কুতুবের সাথে আজমলের দেখা হয়। কুতুব যেন কেমন হয়ে গিয়েছে। ধীরে ধীরে কি কয়েদ চাচা হয়ে যাচ্ছে ছেলেটা। কুতুব একটি খুন করার আশা ব্যক্ত করে আজমলের কাছে। কুতুব চলে গেলে আজমল একা বসে থাকে অন্ধকারে। কয়েদ চাচা এখন কিছুটা সুস্থ। আজমলের সাথে তারও একবার দেখা হয়।
ইয়াসিন বসরির অবস্থাও তেমন ভালো নয়। ভেতর থেকে ভেঙে কেমন বুড়ো হয়ে গেছে। জোহরার মৃত্যুর পর এই প্রথম সে এসেছে আসিয়ার কাছে। লোকটির দাপট এবং অহমিকার সামনে কেউ জোরে কথা বলে না। সবসময় মাথা পেতে নীরবে সবকিছু মেনে নিয়েছে। এই প্রথম জোহরা প্রতিবাদ করল। নিষ্ঠুর পদ্ধতিতে প্রতিবাদ করল। ইয়াসিন বসনি আসিয়াকে বলে, আমি ভেবেছিলাম ভালোবাসা টাসা কিছু নয়, বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। কুতুব কি ওকে ভাত দিতে পারত? আসিয়া বলে, আপনি বোঝেন না কেন যে ভালোবাসা ভাত চায় না। ইয়াসিন বসনি আসিয়ার কথায় অবাক হয়। জোহরা মরে গিয়ে যেন আসিয়ার বুকে আগুন দিয়েছে। আসিয়া ইয়াসিন বসনিকে আর এখানে আসতে নিষেধ করে দেয়। ইয়াসিন বসনি আসিয়াকে বিয়ে করবে বলে, এভাবেই ভালোবাসবে বলে। কিন্তু না, আসিয়া ইয়াসিনের প্রস্তাব ফিরিয়ে দেয়। এই মেয়ে মানুষটিকে ইয়াসিন কোনো দিন বুঝতে পারেনি। ইয়াসিনের মনে হয় আসিয়া একটা রেশম পোকার গুটি। ওর চারদিকে লক্ষ সুতোর প্যাঁচ। এই আবরণ ভেদ করা দুঃসাধ্য। আসিয়া কান্না করতে থাকে। তার কান্না থামে না। মনে মনে আসিয়া ইয়াসিনের মৃত্যু কামনা করে। 14ই আগস্ট নতুন রাষ্ট্র পাকিস্তানের জন্ম হলো। মালদহ জেলার 5টি থানা চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট, শিবগঞ্জ, নাচল ও গোমস্তাপুর রাজশাহী জেলার সঙ্গে যুক্ত হয়েছে। মুসলমানরা চলে যাচ্ছে পাকিস্তানের অংশে এবং হিন্দুরা চলে যাচ্ছে ভারতের অংশে। রমেনের মা দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছে যে সে এই বাপ দাদার ভিটে ছেড়ে কোথাও যাবে না। রমেন অবশ্য খুশি হয়েছে মায়ের কথায়। ফণিভূষণ সহ আরো কয়েকজন রমেনের কাছে এসেছে। রমেন যেহেতু এখন খুশি, তাহলে এখানকার সকলেই খুশি। রমেন সকলকে বলেছে তারা এই গ্রামেই থাকবে। মানুষের মুখে মুখে এখন নতুন রাষ্ট্র সৃষ্টির আনন্দ। রমেন সকলকে আনন্দ করতে বলেছে। মাতলাও বেশ খুশি। ও রমেনকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে। দুদিন পর সাঁওতালদের ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে রামচন্দ্রপুর হাট। সকলেই নতুন রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে। সকলে ভাবছে নতুন রাষ্ট্রে তাদের কোনো কষ্ট থাকবে না। আজিজ বাড়ি ছেড়ে চলে এসেছে। সে এখন থেকে ওয়াজেদ মোড়লের ঘরে একসাথে থাকবে। সে তার বাবার প্রসঙ্গে বলে, যার জীবনের সঙ্গে ওর আদর্শের মিল নেই তার সঙ্গে সম্পর্ক টেনে লাভ কি? পরদিন ভোরবেলা সীমান্তের কাছে দাঁড়িয়ে আজমল হো হো করে হেসে ওঠে। তার এই হাসি আফসোসের। সে এখন পাকিস্তানি। ইচ্ছে করলেই আর সীমানায় ডিঙিয়ে ভারতের অংশে যেতে পারবে না। অথচ একসময় তার অবাধ বিচরণ ছিল সব জায়গায়। তার ইচ্ছে হয় আজিজের কাছে চলে যেতে। সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বিল ভাতিয়ায় চলে আসলে তার সাথে দেখা হয় আশিক আলীর। সেদিন আশিক আলী রেহানাকে বিয়ে করতে গিয়েছিল। কোনো কারণে বিয়ে না করেই চলে এসেছে। আজমলের সাথে আশিক আলীর বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। আজিজের জন্য আশিক আলী কয়েকটি পাখি ধরে আজমলকে দেয়। আজিজ পাখি খেতে ভালোবাসে। আজমল পাখিগুলো নিয়ে চলে আসে। দুপুরের আগেই আজমল তার মামার বাড়ি পৌঁছে যায়। নাসির জোদ্দার আজমলকে দেখে তেমন কথা বলে না। আজমল যখন জানতে পারে যে আজিজ এখন ওয়াজেদ মোড়লের বাড়িতে থাকে, তখন সে মামা বাড়ি থেকে চলে আসে ওয়াজেদ মোড়লের বাড়ি। আজিজ বাড়িতে নেই। সে পার্টির কাজে অন্য গ্রামে গিয়েছে। আসতে দেরি হবে। আজমলের মনটা খারাপ হয়ে যায় আজিজকে না পেয়ে। আজিজের সঙ্গে দেখা না হওয়া যে কত বেদনার ও কাউকে বলে বোঝাতে পারবে না। আজিজ ভোলা হাটে আজমলের বাড়িতে এসেছে। অনেক রাত পর্যন্ত আজিজ আজমলের কাছে তেভাগার গল্প করে। দুজনের কারো ঘুম আসে না। উত্তরবঙ্গে তেভাগা আন্দোলন দিন দিন বিস্তৃত হচ্ছে। কৃষকরা সংঘবদ্ধ হচ্ছে। দিনাজপুরে তন্নারায়ণ জোদ্দারদের সংঘর্ষে শহীদ হয়েছে। আজমলকে এসব খবর না দিয়ে ভালো লাগছিল না আজিজের। বুকের মধ্যে অনেক কিছু জমে গেলে ও ছুটে আসে আজমলের কাছে। শৈশব থেকে দুজনে একসঙ্গে বড় হয়েছে। ওর যে কোনো কাজেই ও আজমলকে সঙ্গী হিসেবে চায়। সকালে ঘুম থেকে আগে ওঠে আজমল। সে উঠে পলু ঘরে যায়। কিছুক্ষণ পর আজিজও ঘুম থেকে উঠে আজমলের কাছে আসে। আজিজের বাবা তেমন ভালো মানুষ নয়। ছেলেবেলা থেকেই তার বাবার বিভিন্ন ব্যবস্থা দেখে ঘৃণা জমেছে আজিজের। যৌবনের শুরুতে রমেন মিত্রের সংস্পর্শ এবং শিক্ষা ওকে বয়স্ক করেছে।
আশ্চর্য মানুষ রমেন মিত্র। সে নিজের জমিতে তেভাগা চালু করেছে। মানুষকে সে মানুষ হিসেবে দেখে, কোনো কীট হিসেবে নয়। এসব ভাবতে থাকে আজিজ। আজিজ আজ নাচল চলে আসবে, আজমলও তার সাথে আসবে। পলু ঘরের সব দায়িত্ব আজমল বাসারকে বুঝিয়ে দেয়। নাচলের এখন যে অবস্থা, ফিরতে এবার দেরি হবে আজমলের। দুপুরের দিকে ওরা দুজন রওনা হয় নাচলের উদ্দেশ্যে। বিল ভাতিয়ার কাছাকাছি পৌঁছালে আজিজ তননারায়ণের কথা বলে আজমলকে। তননারায়ণ ছিল তেভাগা আন্দোলনের অন্যতম নেতা, চাষিদের প্রাণ। তননারায়ণের বাড়ি ছিল রংপুরের ডিমলা থানার খগাখরাবাড়ি গ্রামে। এ গ্রামে ছিল কয়েক ঘর জোতদার। ধান কাটার পর সমিতির নির্দেশে তননারায়ণ ঘোষণা করে যে এই ধান প্রথমে যাবে কৃষকদের বাড়ি, তারপর যাবে জোতদারদের বাড়ি। সন্ধ্যার পর জোতদাররা হামলা করে তননারায়ণের বাড়ি। গুলি খেয়ে উপুর হয়ে পড়ে যায় তননারায়ণ। জোতদাররা ভেবেছিল গুলির ভয়ে সবাই পালাবে, কিন্তু ফল হলো উল্টো। বন্দুকের শব্দে চারদিক থেকে দলে দলে লোক ছুটে আসতে শুরু করে। শেষে জোতদাররা অন্ধকারে পালিয়ে বাঁচে। পরদিন তননারায়ণের হত্যার প্রতিবাদে কৃষকদের মিছিল বের হয়, বিশাল মিছিল। এত বড় মিছিল এই অঞ্চলে আর হয়নি। এলাকার সমস্ত শ্রমজীবী মানুষ এসে যোগ দেয় সেই মিছিলে। তারপর তারা সিদ্ধান্ত নেয় জোতদারদেরকে তারা কোন ঠাসা করে দিবে। জেলেরা মাছ দিবে না, দুধওয়ালারা দুধ দিবে না, তরকারিওয়ালারা তরকারি দিবে না। তারা জোতদারদের বিরুদ্ধে এই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে দিতে চায়। রমেন মিত্র বৈঠক করে, তাদের জমি থেকে ধান কাটা হবে। ধান কাটা হলে লাল নিশানা উড়িয়ে দিবে তারা জমিতে। সিদ্ধান্ত মতো ধান কাটার দিনে জমিতে ছোট খাটো একটা উৎসব হয়। মহা সমারোহে ফসল কাটা শুরু হয়। ধান কাটা শেষ হতে হতে বেলা পড়ে যায়। ধান কাটা শেষ হলে রমেনের 500 বিঘা জমির উপর লাল ঝান্ডা উড়িয়ে দেয় তারা। তারপর রমেন এবং ইলা বক্তব্য শেষ করে সিদ্ধান্ত দেয় যে আগামীতে অন্যান্য জোতদারদের জমিতে তেভাগা কায়েম করা হবে। দুদিন পর মহিপুরে জমিদারদের জমি থেকে বর্গা চাষিরা ওদের প্রাপ্য ফসল আদায় করে। ওরা বন্দুক দেখিয়ে কৃষকদের নিরস্ত করতে চেয়েছিল। জমিদাররা তেভাগা মানতে অস্বীকার করেছে, কিন্তু বর্গা চাষিরা সব একজোট হয়ে রুখে দাঁড়াচ্ছে বলে জোতদার জমিদারদের সুবিধা হচ্ছে না। চাষিরা ধান তোলে ভূস্বামীকে খবর দেয়। ভূস্বামী উপস্থিত হলে তার সামনে ভাগ হয়। উপস্থিত না হলে ধান 3 ভাগ করে 2 ভাগ কৃষকদের জন্য রেখে 1 ভাগ গরুর গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয় মালিকের বাড়ি। জোতদাররা খ্যাপা কুকুর হয়ে উঠেছে। উপায় না দেখে ওরা ধান লুট বলে থানায় এজাহার দিচ্ছে। অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করিয়েছে। এসব শুনে মাতলা হাসে। সে বলে, জীবনভর ধান লুটের আসামি হব, তবু যদি নিজের ভাগটা বুঝে পাই। ইলা মা হবে। নিজের শারীরিক পরিবর্তন ইলাকে অভিভূত করে। ইলার এখন বিশ্রাম দরকার, ঘরে সেবা যত্নে থাকা দরকার। কিন্তু পুলিশ খুব বাড়াবাড়ি শুরু করেছে। ওয়াজিদ মিয়া সহ কয়েকজনকে গ্রেফতার করেছে। আজিজ পালিয়ে বেড়াচ্ছে। যে কোনো মুহূর্তে রবেন ইলাকেও হয়তো ধরতে আসবে। তাদের এখন পালিয়ে থাকা দরকার। ইলা বলে সে সাঁওতালদের মাঝে সুচন্দ সুখিয়ার পরিবারে থাকবে, কিন্তু রবেন মিত্রের মা এতে রাজি হয় না। অনেক বোঝানোর পর সে রাজি হয়, তবে শর্ত দেয় যে বাচ্চা হওয়ার কিছুদিন পূর্বে ইলাকে নিয়ে সে কলকাতায় চলে যাবে। রমেন এবং ইলা দুজনেই শর্তে রাজি হয়। কিছুদিন পর সীমান্ত পেরিয়ে রমেন কলকাতা চলে যায়। ইলা চলে আসে সুখিয়া সুচন্দের বাড়িতে। সাঁওতালরা খুবই খুশি হয়, তাদের রানীমা তাদের মাঝে চলে এসেছে। তারপরও ইলা গর্ভবতী দেখে তারা নানা সময় নানা রকমের খাদ্য বস্তু নিয়ে হাজির হয় ইলার সামনে। ইলা তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়। রামচন্দ্রপুর হাটে এক বড় জনসভায় মে দিবস পালিত হয়। জনসমাবেশ দেখে ঘাবড়ে যায় স্থানীয় জোতদাররা। এমনিতেই ধান ভাগ করে নিয়ে যাওয়ার ব্যাপারে জমিদার, জোতদার, ইজারাদার, মহাজনরা কোণঠাসা হয়ে আছে। তার উপর কৃষকদের এমন জনসমর্থন তাদেরকে আতঙ্কিত করে তোলে। সভার পরদিন রাজশাহী জেলার কমিউনিস্ট পার্টির নেতা শীতাংশু মৈত্রকে পুলিশ গ্রেফতার করে। ঘেরাও করে রমেন মিত্রের বাড়ি। রমেন মিত্র এবং ইলা মিত্রকে না পেয়ে পুলিশ চলে যায়। বাচ্চা হওয়ার দিন ঘনিয়ে আসলে শাশুড়ির সাথে সীমান্ত পেরিয়ে ইলা কলকাতা চলে যায়।
ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেয় ইলা। চতুর্থ ভাগ, মূল বইয়ের ১৬ নং থেকে ২০ নং পরিচ্ছেদ। দিনে একবারই লঞ্চটা ভোলাহাট রোহনপুর যাতায়াত করে। সকালে যায়, বিকেলে ফিরে আসে। সময়টা কুতুবের জানা। লঞ্চ যখন ঘাটে ফেরার সময় হয় তখন কুতুব লঞ্চ ঘাটে এসে হাজির হয়। বটগাছের নিচে দাঁড়িয়ে মানুষের ওঠানামা দেখে। লঞ্চের সারেং সোনা মিয়া ভালো মানুষ, কুতুবকে ওর পছন্দ হয়। সোনা মিয়ার ভাই হাজির আলী ক্ষেত মজুর, ৭ মেয়ে ওর। ৩ মেয়ে বিয়ে দিয়েছে, এখনো ৪ জন বাকি। এই ৪ জনের একজন কাজল। তার সাথে কুতুবের বিয়ের কথা ভাবে সোনা মিয়া। কুতুবকে বিয়ের কথা বললে কুতুব সোনা মিয়ার কাছে জানতে চায় কাজল কি জোহরার মতো হবে কিনা। সোনা মিয়া বলে, হ্যাঁ, জোহরার মতোই হবে। কুতুব বিয়েতে রাজি হয়। বিকেলে কুতুব আজমলের পলু ঘরে গিয়ে আজমলকে তার বিয়ের কথা বলে। প্রথমে আজমল ভাবে এতে হয়তো একটি মেয়ের জীবন নষ্ট হবে। তারপর চিন্তা করে বিয়ে করলে কুতুব ভালোও হয়ে যেতে পারে। এমনটা ভেবে আজমল বিয়েতে সম্মতি দেয় এবং সোনা মিয়ার সাথে আলোচনা করে সব ঠিক করে। ওরা মেয়ে দেখতে যাবে, পছন্দ হলে সেদিনই বিয়ে করিয়ে দেবে। দিন গড়িয়ে আসলে ওরা দুপুরের দিকে মেয়ে দেখতে যায়। কাজলকে কুতুবের ভালো লাগে। জোহরার সাথে বেশ মিল আছে কাজলের। কুতুব বিয়েতে রাজি হলে সেদিনই বিয়ে হয়ে যায়। বিয়ের রাতে কুতুব কাজলকে জোহরা মনে করে বুকে টেনে নেয়। কুতুব কাজলের শরীর হাতড়ায়, যেন এক বদ্ধ উন্মাদ তার কাঙ্ক্ষিত জিনিস খুঁজছে কিন্তু পাচ্ছে না। এমন ভাবে জোহরাকে ওর দেখা হয়নি, তাই কুতুব কাজলকে দিয়ে সেই স্বাদ মেটাচ্ছে। কাজল বেশ বিরক্ত হয় কুতুবের এমন আচরণে। সে ভাবে সোনা মিয়া কাকা হয়তো তাকে এক পাগলের সাথে বিয়ে দিয়েছে। এই কথা শুনে কুতুব রেগে যায়। কাজল কাঁদতে থাকলে কুতুব কাজলের গলায় চাপ দিয়ে কাজলকে মেরে ফেলে। ভোরবেলা পুলিশ এসে কুতুবকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সারা বাড়িতে কান্নার রোল পড়ে যায়। আজমল বিষয়টা মেনে নিতে পারে না। আজমল কুতুবকে জিজ্ঞেস করে সে এমনটা করলো কেন। একগাল হেসে কুতুব বলে, ওকে তো আমি জোহরা বানাতে চেয়েছিলাম। আজমলের শরীর গুলিয়ে ওঠে। ও বুঝে যায় কুতুবের সঙ্গে এই পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কুতুব এবং কাজলের ঘটনায় সকলেই আজমলকে দোষারোপ করতে থাকে। ইয়াসিন বসনি আজমলকে বাড়ি থেকে বের করে দেয়। আজমল না চলে আজিজের কাছে চলে আসে। ইলার ছেলের নাম রাখা হয়েছে মোহন। ১৬ দিন পর জমিদার গিন্নি কলকাতা থেকে নাতিকে নিয়ে নিজের বাড়ি রামচন্দ্রপুর চলে আসে। ইলা পুনরায় আত্মগোপন করে। তেভাগা আন্দোলন বেশ ভালোই হচ্ছে। নাচল এখন মুক্ত এলাকা। কৃষকদের নিজেদের শাসন শুরু হয়েছে। কৃষকদের মধ্যে প্রবল উত্তেজনা। জমিদাররা কোনো শব্দ করতে পারছে না। রাতে সকলকে বসিয়ে ইলা সুসং দুর্গাপুরের কাহিনী বলে। সুসং জমিদারদের আয়ের প্রধান ক্ষেত্র ছিল গারো পাহাড়। ব্রিটিশ আমলে গারো পাহাড় সুসং জমিদারদের হাত থেকে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে চলে আসে। জমিদাররা কৃষকদের উপর খাজনা আরোপ করে, কিন্তু কৃষকরা খাজনা দিতে অস্বীকার করে। তখন জমিদাররা কৃষকদের উপর নির্যাতন শুরু করে। এতে অনেক কৃষক মারা যায়। প্রায় ২ বছর এই বিদ্রোহ চলেছিল। ১৯৩৮ সালে আবার টঙ্ক আন্দোলন শুরু হলে কৃষকরা পুনরায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। কৃষকদের নেতৃত্ব দিয়েছিল মণি সিংহ। মণি সিংহের কথায় সকল কৃষকরা এক হয়ে আন্দোলন করতে থাকে। এই আন্দোলনে কালীচরণ নামের এক কৃষকের স্ত্রী খুব সাহসিকতা দেখিয়েছে। সে এক হাতে বঁটি এবং এক হাতে ঝাঁটা নিয়ে নিজের জমি রক্ষার জন্য জমিদারদের সামনে দাঁড়িয়েছিল। জমিদাররা উপায় না পেয়ে পিছনে হটতে বাধ্য হয়েছিল। ইলার মুখে এসব কাহিনী শুনে রামচন্দ্রপুরের কৃষকরা আরো উজ্জীবিত হয়ে ওঠে। রাত প্রায় শেষ হয়ে এলে আসর ভেঙে যায়। সকলেই ঘুমাতে যায়। ইলা নানা রকম চিন্তা করতে থাকে। তার ঘুম আসে না। পুলিশেরা কৃষকদের ওপর খুব অত্যাচার শুরু করেছে। বিভিন্ন কৃষকদের বাড়িতে এসে তাদেরকে নানা রকম নির্যাতন করে বিভিন্ন তথ্যের জন্য। তারপর যাওয়ার সময় টাকা পয়সা, ঘটি বাটি, ছাগল যা পায় তাই নিয়ে চলে যায়।
পুলিশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে রামচন্দ্রপুরের কৃষকেরা। এমনিভাবে আজহারকে জেরা করে চলে যাওয়ার সময় বড় রাস্তায় পুলিশেরা আজমলকে দেখতে পায়। আজমল আসছিল আজিজের কাছে। আজিজ যে এখন পালিয়ে বেড়াচ্ছে সেটা আজমল জানতো না। পুলিশ যখন জানতে পারে যে আজমল আজিজকে চেনে, তখন আজমলকে ধরে নিয়ে যায় থানায়। আজিজের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। আজমল থানার চত্বরে কুতুবকে দেখতে পায়। মুখ ভর্তি দাড়ি, সম্পূর্ণ নগ্ন, সারা শরীরে ধুলো। আজমল চোখ ফিরিয়ে নেয়। কুতুবের এই অবস্থায় ওর কোনো বিচার হয়নি। কুতুবকে পুলিশ ছেড়ে দিলে সে এখানে ওখানে ঘুরে বেড়ায়। সারাদিন আজমলকে পুলিশ একটি ছোট্ট কামরায় বন্দি করে রাখে। আজমল বিরক্ত হতে থাকে। রাতের দিকে পুলিশেরা আবার জেরা করে আজমলকে। কোনো তথ্য না পেয়ে ওকে মেরে অজ্ঞান করে হাত বেঁধে থানার বাইরে ফেলে রাখে। সারা রাত এভাবেই পড়ে থাকে আজমল। সকাল হলে জ্ঞান ফিরলে আজমল দেখে কুতুব এসে আজমলের হাতের বাঁধন খুলে দিচ্ছে। হাঁটতে কষ্ট হচ্ছে আজমলের, সারা শরীরে মারের ব্যথা। কিছু দূর পর্যন্ত কুতুব এবং আজমল একসাথে এসে কুতুব অন্যদিকে চলে যায়। আজমল রামচন্দ্রপুরের পথ ধরে। কৃষকেরা ক্যাম্পে আজমলের চিকিৎসা দিচ্ছে। আজিজ খবর পেয়ে ছুটে চলে আসে, কপালে হাত রাখে। জ্বরে পড়ে যাচ্ছে আজমলের শরীর। রাতে ইলা আসে, চাদর দিয়ে মাথা ঢাকা। সে এসে পুলিশের সকল কাহিনী শুনে চুপ করে বসে থাকে। কৃষকেরা ইলার কাছে এর প্রতিকার চায়। পুলিশদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার পরিকল্পনা করে। ইলা ঠিক করে আজ ওদেরকে প্রীতিলতার কথা বলবে। প্রীতিলতা মানে দেশপ্রেম, প্রীতিলতা মানে অধিকারের লড়াই। কৃষকদের স্বেচ্ছাসেবকের দল ঝরু, বিপিন এবং বাসুকে ধরে এনে বেঁধে রেখেছে। ওরাই পুলিশের কাছে বিভিন্ন খবরাখবর পৌঁছে দিত। আজহার হোসেন ওদের বিচার করে চলে যায়। আজমল এখন বেশ সুস্থ। আজিজদের সাথে কাজ করছে। সে আর বাড়ি ফিরে যাবে না। রানীমা এখন চণ্ডীপুরে নেই। কোথায় গেছে কেউ জানে না। আত্মগোপনে আছে বলে এমন করে জায়গা বদল করতে হয় ঘন ঘন। কখন কোথায় থাকবে আগে থেকে তার কোনো কিছুই ঠিক থাকে না। ইলার কথা শুনে আজমল অবাক হয়। দিন নেই, রাত নেই, পেটে ভাত নেই, চুলে তেল নেই, চোখে ঘুম নেই, বিশ্রাম নেই ইলার। ইলা সব পারে। কৃষকদের অবস্থার উন্নতি না করা পর্যন্ত শান্তি নেই তার। এসব ভাবতে ভাবতে আজমলের দৃষ্টি ঘোলাটে হয়ে যায়। ইলা পার্টির জরুরি সভা শেষ করে পথে নামে। বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত। হেঁটে যেতে কষ্ট হচ্ছে, তবু ইলা আজ ছেলেকে দেখতে যাবে। কতদিন দেখতে যাওয়া হয়নি। দিনে তো সম্ভব নয়, রাতে গিয়ে ভোরের আগে ফিরে আসবে। কতদিন ছেলেটিকে দেখা হয়নি। বুকের ভেতর এক নিঃশব্দ স্রোত গত দুদিন থেকে প্রবাহিত হচ্ছে। মাত্র তো 7 মাস বয়স হয়েছে মোহনের। রমেন বলে, এতদিন পর ছেলেকে দেখে ফিরে আসতে চাইবে কি ইলা? রমেনের কথা শুনে ইলা কিছুটা রেগে যায়। সে বলে, সংগ্রাম আমার সন্তানের মতোই প্রিয়। এই আন্দোলনের জন্য আমি দুধের শিশুর মুখ ভুলেছি, সবকিছু তুচ্ছ করেছি। ইলার কথা শুনে রমেন লজ্জিত হয়। অনেকক্ষণ হাঁটলে তারা পৌঁছে যায় বাড়িতে। শাশুড়িকে কোনো রকমে প্রণাম করে ইলা দৌড়ে গিয়ে ঘরে ঢুকে যায়। কাঁথা সহ বুকের সঙ্গে জড়িয়ে ধরে ঘুমন্ত শিশুকে। চোখে কাজল টানা, কপালের ডান পাশে বড় করে কালো টিপ দেয়া, মাথা ভর্তি চুল, কি যে মায়াবী, কি যে অপূর্ব। দেখে দেখে আঁশ মেটে না ইলার। ইলা মোহনকে কোলে নিয়ে রাতের খাবার খায়। শাশুড়ির থেকে ছেলের বিভিন্ন গল্প শোনে। ইলার বুক ভার হয়ে ওঠে। আর একটু পর এই ক্ষুদ্র মানবটিকে রেখে চলে যেতে হবে। আবার কবে দেখা হবে জানে না। ইলার চোখ ভিজে ওঠে। মোহনকে বুকে নিয়ে ইলা একটু ঘুমাবার চেষ্টা করে। পরক্ষণেই সন্তানের চিৎকারে ঘুম ভেঙে যায় ইলার। সকাল হয়ে আসছে, এখনই বের হয়ে যেতে হবে। তারা বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বেরিয়ে আসার পর ইলা একবারও পেছনে ফিরে তাকায় না। আসিয়ার রেডি বাগানের ছায়ায় ঘুমিয়ে আছে কুতুব। দীর্ঘ পথ হেঁটে এসে ও ক্লান্ত। আসিয়া কুতুবকে দেখে অবাক হয়। একদম উলঙ্গ হয়ে ঘুমিয়ে আছে কুতুব। আসিয়া ভাবে সে কুতুবকে রাজশাহী নিয়ে গিয়ে চিকিৎসা করাবে। কিছুক্ষণ পর ইয়াসিন বসনি আসে আসিয়ার বাড়িতে। সে কুতুবকে দেখে রেগে যায়।
ওকে ঘাড় ধরে বের করে দিতে বলে। আসিয়া কুতুবের পক্ষ নিয়ে কথা বলে। কিছুক্ষণ পর আসিয়া রান্নাঘরে চলে আসে। রান্না করার সময় অসতর্কতাবশত ডান হাতের তালু আঙুল পুড়িয়ে ফেলে সে। চিৎকার করে আসিয়া। সকলে এগিয়ে এসে আসিয়াকে ঘরে নিয়ে যায়। দুপুরের দিকে কবিরাজ এসে দেখে, কিন্তু তেমন কিছু করতে পারে না। ইয়াসিন বসনি চাঁপাইনবাবগঞ্জ থেকে ডাক্তার আনতে লোক পাঠায়। আসিয়া ঘুমিয়ে গেলে ইয়াসিন বসনি কুতুবকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়। কুতুব হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে যায়। 7 দিন পর আসিয়া কিছুটা সুস্থ হয়, কিন্তু ওর হাতের 4টি আঙ্গুল একদম অকেজো হয়ে গিয়েছে। আসিয়া বিস্ফারিত চোখে নিজের হাত দেখে, চামড়া পুড়ে গিয়ে 4টি আঙুল জোড়া লেগে গেছে। এরও 3 দিন পর কুতুব এসে হাজির হয়। বারান্দায় চুপ করে বসে থাকে। পাশে দা পড়ে থাকতে দেখে কুতুব বারান্দায় বসে দা হাতে নিয়ে নাড়াচাড়া করে। জিনিসটা ওর পছন্দ হয়। একবার চুমু খায়, একবার গালে ঠেকায়। কোথায় রাখবে, কি করবে বুঝতে পারে না। হঠাৎ করে ধারালো দায়ে ওর আঙুল কেটে যায়। রক্তে দা লাল হয়ে যায়। হঠাৎ কি হয় কুতুবের? সে সেই রক্তমাখা দা হাতে নিয়ে ছুটোছুটি করতে থাকে। পশু পাখিকে ভয় দেখাতে থাকে। কয়েকটা হাঁসকে মেরেও ফেলে। আসিয়া ডাকে কুতুবকে, কিন্তু কুতুব যেন কারো কথা শুনতে পায় না। দা হাতে বলে ওকে আর শান্ত নিরীহ মনে হচ্ছে না। এই যখন অবস্থা, তখন ইয়াসিন বসনে এসে হাজির হয় আসিয়ার বাড়িতে। ইয়াসিন খুবই রেগে যায় কুতুবের পাগলামি দেখে। কুতুব দা হাতে ইয়াসিনের দিকে ছুটে আসে। ইয়াসিন ভয় পায় না। হঠাৎ করে কুতুব তীরের মতো সাঁই করে ইয়াসিনের পাশ কাটিয়ে চলে যায়। তারপর পেছন থেকে ইয়াসিনের ঘাড়ে একটা কোপ বসিয়ে দেয়। ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন হয় না, চামড়ার সঙ্গে ঝুলতে থাকে। গড়িয়ে পড়া ইয়াসিনকে ও একবার দেখে মাত্র। তারপর রক্তে ভেসে যাওয়া মাটির ওপর দাঁটা ছুঁড়ে মারে। এসব দেখে আসিয়া অজ্ঞান হয়ে যায়। কাজের লোকগুলো ছুটোছুটি করতে থাকে। কুতুব ধীরে সুস্থে বারান্দার ওপর এসে বসে। ওর পায়ে রক্ত লেগে আছে। মাটিতে ঘষে সেই রক্ত মুছে ফেলার চেষ্টা করে। পঞ্চম ভাগ, মূল বইয়ের 21 নং থেকে 25 নং পরিচ্ছেদ। শীতের রাত। মাতলা সর্দারের বাড়িতে আজ মিটিং হবে। নাচলের বিভিন্ন এলাকা থেকে পার্টির নেতারা ধীরে ধীরে চলে আসে। ইলা বিছানা থেকে উঠে বাইরে আসে। মিটিং শুরু হয়। কয়েকজন নেতা বলে যে এখন আর তেভাগা আন্দোলন করে লাভ নেই। তাছাড়া কমিউনিস্ট পার্টি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করছে সেটাও সঠিক নয়। রমের মিত্র বাধা দিয়ে বলে, নাচল এখন মুক্ত এলাকা। এখানে জোরদার জমিদারদের শির দ্বারা নুয়ে দেওয়া হয়েছে। গোটা নাচলের 60 ভাগেরও বেশি সাঁওতাল কৃষক। প্রথম তেভাগার বীজ ওদের মধ্যেই রোপিত হয়েছে। মাতলা সর্দারের নেতৃত্বে ওরা অত্যন্ত সুশৃঙ্খল। তাছাড়া মুসলিম লীগ সরকার এসব আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা রকম মিথ্যা গুজব ছড়াচ্ছে। এখনই আন্দোলনের প্রকৃত সময়। আন্দোলন করে সাধারণ মানুষের মনে কৃষকদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। এরকম নানা রকম কথাবার্তা হয় এবং শেষে ইলামিত্র সকলকে সিদ্ধান্ত দেয় যে এখন তাদের প্রথম কর্মসূচি হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে নাচলের সর্বত্র একসঙ্গে আমন ধান কেটে দখলে নিয়ে আসা। সিদ্ধান্ত মেনে সকলেই চলে যায়। কর্মসূচি কার্যকর করার জন্য নেতারা এক একজন এক এক দিকে চলে গিয়েছে। নাচলে রয়েছে শুধু ইলামিত্র। ইলার সঙ্গে রয়েছে কয়েকশো লড়াকু জঙ্গি সাঁওতাল কৃষক। এখন পর্যন্ত সবকিছু ঠিকভাবেই হচ্ছে। ইলা এসব কৃষকদের নিয়ে খুবই গর্ব করে। খুবই অবাক হয় তাদের বীরত্ব দেখে। ইলা মনে মনে ভাবে, হয়তো তারা এখন বেশ সফলতার পথে। একদিন পুরো দেশ জুড়ে তেভাগা কায়েম হবে। কৃষকেরা খুশিতে থাকবে সারা বছর। আজ থেকে অনেক বছর পর নতুন প্রজন্ম যেন এসব আন্দোলনকারী কৃষকদের কথা জানতে পারে, এজন্য একটি জাদুঘর তৈরি করতে হবে। আন্দোলনকারী কৃষকদের স্মৃতি, তাদের বীরত্বের কাহিনী লেখা থাকবে জাদুঘরে। নতুন প্রজন্ম জাদুঘর থেকে আন্দোলনকারী কৃষকদের আত্মত্যাগের কথা জানতে পারবে। তারা জানবে যে এই অঞ্চলের মানুষ লড়াইয়ে জিতেছিল এবং নিজেদের মতো করে একটি স্বাধীন এলাকা গড়েছিল।
১৯৫০-এর জানুয়ারির ৫ তারিখের ঝলমল সকাল। কাস্তে হাতে হাজার হাজার কৃষক নেমে এসেছে মাঠে। তারা একসঙ্গে ধান কাটতে থাকে। কিছুক্ষণ পর খবর আসে যে জোতদাররা থানায় গিয়ে খবর দিয়ে পুলিশ নিয়ে আসছে। নাচোল থানার দারোগা তফিজউদ্দিন সাথে ৩ জন কনস্টেবল নিয়ে স্কুলে তাদের ২ জন কৃষককে আটকে রেখে টর্চার করছে। খবর শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে সকল কৃষক। হরেক, আজিজ সহ আরো অনেকে ইলাকে বলে নিরাপদে ঘরের ভিতর থাকতে। এই কয়েকজন পুলিশকে তারাই শায়েস্তা করতে পারবে। প্রবল উত্তেজনায় কিছুক্ষণের মধ্যে প্রায় ৪-৫ হাজার নারী পুরুষ তীর, ধনুক, লাঠি, বল্লম, বর্শা নিয়ে স্কুল প্রাঙ্গণে হাজির হয়। দারোগার সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দারোগা একজন কৃষককে গুলি করে মেরে ফেলে। ক্ষিপ্ত মানুষের দল ঝাঁপিয়ে পড়ে পুলিশের ওপর, কেড়ে নেয় অস্ত্র এবং থেতলে মাটিতে পুঁতে রাখে ৪ জনকে। দারোগার গরুর গাড়ির গাড়োয়ান ভয় পেয়ে দৌড়ে চলে যায় থানায়। থানায় গিয়ে পুরো বিষয়টা খুলে বলে ছোট দারোগার কাছে। পুলিশ ৪ জনকে মেরে পুঁতে রাখার পর স্বেচ্ছাসেবীরা খাদ্য বিভাগের সাব ইন্সপেক্টর আফজাল হোসেন এবং পরিমাপক সফল খান নামক ২ জন দালালকে শায়েস্তা করতে প্রস্তুত হয়। দুজনেই বাড়িতে ছিল। ওদেরকে বেঁধে এনে ঘরে আটকে রাখে আজিজেরা। আগামীকাল রানীমা ওদের বিচার করবে। ওদেরকে ঘরে আটকে রেখে সকলে যার যার জায়গায় ফিরে যেতে থাকে। পথিমধ্যে সতু ব্যাপারীর থেকে আজমল কুতুব কর্তৃক ইয়াসিন বসনে খুন হওয়ার খবর পায়। আজমল কেঁদে ফেলে। ইয়াসিন বসনের ওপর যতই রাগ থাকুক, পিতৃত্বকে অস্বীকার করবে কিভাবে? ওর বুক শূন্য হয়ে যায় ও কাঁদতে থাকে। আজিজ ধীর কণ্ঠে আজমলকে বলে, কুতুব প্রতিশোধ নিয়েছে। নাচোল থানা থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে খবর পাঠানো হয়েছে। ৪ জন পুলিশের মৃত্যু খুবই আলোড়ন সৃষ্টি করেছে। ছোট দারোগা খুবই ক্ষেপে আছে এলাকাবাসীর ওপর। কিছুক্ষণ পর সেখানে আজিজের বাবা নাসের জোদ্দার এসে গ্রামবাসী সম্পর্কে আরো নানা রকম কথা বলে ছোট দারোগাকে আরো খেপিয়ে তোলে। কিছুক্ষণ পর সেখানে কৃষকদের ঘরে বন্দি থাকা আফজাল হোসেন ও সফল খান এসে হাজির হয়। তারা বন্দিদশা থেকে পালিয়ে এসেছে। সকলেই এলাকাবাসীদের নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। কিন্তু ছোট দারোগা মনে মনে হিসাব করতে থাকে। এই হিসাবটা হলো সামনের পরিস্থিতির হিসাব। কৃষকদের পুরো গ্রামে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশ বাহিনী। আগুনে পুড়ে মরতে এবং দৌড়ে পালিয়ে যেতে যারা ব্যর্থ হয়েছে তাদেরকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। হাহাকার, চিৎকার, চেঁচামেচিতে ভরে গেছে নাচলের আকাশ বাতাস। শিশু, নারী, বৃদ্ধ কেউ পুলিশের এই নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না। কোনো যৌবনবতী মেয়ে দেখলে তাকে নির্দ্বিধায় ধর্ষণ করছে পুলিশেরা। কত পরিচিত মুখ মারা যাচ্ছে, কেউ কারো খোঁজ পাচ্ছে না। মৃত্যুর ভয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর গতি দেখছে না কৃষকেরা। আজমল দৌড়ে আজিজের কাছে যেতে থাকে। আজমল জানে আজিজ কোথায় আছে। এরকম ভাবে সকলেই চিৎকার করে করে গ্রামের বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। একজন একজন করে বড় একটি দল হয়ে যায়। সকলেই ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দলটা মহানন্দার পাড়ে এসে থামে। ওরা অনেক ভেতরে চলে এসেছে। এখানে পুলিশের কোনো ভয় নেই। কেউ কেউ বুক উজাড় করে কাঁদে, কারো কান্না স্তব্ধ। সন্ধ্যার আগেই ওদের সঙ্গে মিলিত হয় রমেন ও মাতলা সহ আরো অনেকে। মাতলা পথ চেনে, সীমান্ত পেরিয়ে যাওয়া ওদের জন্য অসুবিধে হবে না। সকলেই কান্না করলে মাতলা সকলের উদ্দেশ্যে বলে, তোমরা সকলেই চুপ করো, শক্ত হও। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, আমরা পরাজিত হয়েছি, কিন্তু মাথা নিচু করিনি। আমরা আবার শক্তি সঞ্চয় করব, আমরা আবার লড়ব। মনে রেখো, আমরা শোক করব না। মাতলার কথায় সকলে চুপ করে। মাতলা এবং রমেন এখানে আসলেও ইলার কোনো খবর নেই এখন পর্যন্ত। তবে তাদের বিশ্বাস ইলা ঠিক আছে। ওর মতো সাহসী মেয়ের সহজেই কিছু হতে পারে না। একদিনে শ্মশান হয়ে যায় গ্রামগুলো। ২০০০ সৈন্য এসে নেমেছে রোহনপুর রেল স্টেশনে। ক্যাম্প করেছে ওখানে। শিকারী কুকুরের মতো ইলা মিত্রকে খুঁজছে। হুলিয়া বের হয়েছে ওর নামে। রমেন এবং মাতলার নামও হুলিয়া থেকে বাদ যায়নি। এই ক্যাম্প থেকে বিভিন্ন দিকে অভিযান পরিচালনা হচ্ছে। ইলা মিত্রকে খুঁজে বের করতেই হবে, জীবিত অথবা মৃত।
400 স্বেচ্ছাসেবী নিয়ে ইলা মিত্র আপাতত নিরাপদ আশ্রয়ে এসে পৌঁছেছে। স্বেচ্ছাসেবীরা ইলাকে সীমান্ত পার করে দিবে। ইলা প্রথমে রাজি না হলেও পরে সকলের কথায় ইলাও রাজি হয়। ইলাকে নিরাপদে থাকতে হবে। তারপর আরও শক্তি সঞ্চয় করে এই অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। সাঁওতাল মেয়েদের পোশাক পরে ইলা মিত্র অন্যান্য সাঁওতাল মেয়েদের সাথে মিশে যায়। তারা সামনে এগোতে থাকে। পথ চেনা নেই কারো। তারা আন্দাজে হাঁটছে। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় রোহনপুর স্টেশনে। তারা ভেবেছিল রোহনপুর থেকে ট্রেন ধরে কোথাও চলে যাবে। কিন্তু এখানে যে তাদেরকে ধরার জন্যই সেনাবাহিনী ক্যাম্প করেছে সেটা জানা ছিল না তাদের। স্টেশনের কাছাকাছি পৌঁছতেই রক্তশূন্য হয়ে যায় ইলার চেহারা। পথ ভুল করে ওরা শত্রুর ঘাঁটিতে এসে উঠেছে। এখন পিছু হটার উপায় নেই। সাঁওতালদের এত বড় দল দেখে সশস্ত্র বাহিনীর লোকেরা ঘিরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তারা সাঁওতাল মেয়ে ছদ্মবেশী ইলা মিত্রকে চিনে ফেলে। এই সেই নারী, কৃষকায় শ্যামাঙ্গী তরুণী, এই এত বড় আন্দোলনের নেত্রী। সেনাবাহিনীর লোকেরা তাকে গরু ছাগলের মতো পেটাতে পেটাতে নিয়ে যায় নাচল থানায়। থানার পুলিশেরা নানা রকম আঘাত করে ইলা মিত্রকে টানতে টানতে একটি কক্ষে আটকে রাখে। ইলা পাথরের মতো অনড় হয়ে থাকে। ওর শরীরের উপর দিয়ে শতাব্দীর ঝড় বয়ে যায়। সকলের উপরে অমানসিক নির্যাতন শুরু করে পুলিশ বাহিনী। পেটাতে পেটাতে মুখ দিয়ে রক্ত বের করে ফেলে কয়েকজনের। তারা অত্যাচার সহ্য করতে না পেরে সাথে সাথেই মারা যায়। পুলিশ সকলকে পেটাচ্ছে আর স্বীকার করতে বলছে যে ইলা মিত্রের হুকুমেই তারা সেই 4 জন পুলিশকে হত্যা করেছে। কিন্তু না, কেউ কোনো প্রকার কথা বলছে না। কথা না বলায় পুলিশেরা আরো অত্যাচার করছে। আজমল তখনও অজ্ঞান হয়নি, প্রবল যন্ত্রণায় ছটফট করছে। আজিজ মারের চোটে ধনুকের মতো বাঁকা হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। দূরে বারান্দায় ইলা মিত্র। ওরা আবছা দৃষ্টিতে ইলা মিত্রকে দেখে। ইলা মিত্র এসব দৃশ্য সহ্য করতে পারছে না। মারের চোটে বৃন্দাবন সাহার ডান হাতের কবজি ভেঙে যায়। থানার দারোগা বুকে লাথি মারলে গলা দিয়ে রক্ত পড়া শুরু করে। সে পানি খেতে চাইলে একজন সেপাই তার মুখে পেশাব করে দেয়। বৃন্দাবন সাহার আর কিছু মনে থাকে না। ইলাকে আবার ছোট একটি ঘরে উলঙ্গ করে আটকে রাখা হয়েছে। ইলা জানে এই নরপিশাচেরা এখন তাকে নির্যাতন করবে। অকথ্য নির্যাতন নেমে আসে ইলা মিত্রের উপর। পুলিশেরা জঘন্য ভাষায় গালিগালাজ করতে করতে নির্যাতন করতে থাকে ইলাকে। ইলা তার ছেলে মোহনকে স্মরণ করে সবকিছু সহ্য করে, কোনো কথা বলে না। হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশেরা জানতে চায় আর পেটাতে থাকে। সন্ধ্যার দিকে সিপাইরা বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করে। ইলার মাথা ফেটে যায়। রক্ত বের হতে থাকে। কানে ভোঁ ভোঁ শব্দ করতে থাকে। ইলা লুটিয়ে পড়ে মেঝেতে। ইলার জ্ঞান ফিরলে আবার অত্যাচার শুরু হয়। সিপাইরা তাকে পাকিস্তানি ইনজেকশন দেয়। 2 জন সেপাই এসে ইলার 2 বাহু ধরে ঘরের মেঝেতে চিৎ করে শুইয়ে দেয়। ওর 2 পায়ের ওপর 2টো লাঠি রেখে ওর পায়ে চাপ দিতে থাকে। রুমাল দিয়ে মুখ বেঁধে রাখা হয়েছে যেন ইলা কোনো শব্দ করতে না পারে। এটাই পাকিস্তানি ইনজেকশন। তবে অত্যাচার এখনো শেষ হয়নি। একজন সেপাই হ্যাঁচকা টানে ইলার মাথা থেকে এক গোছা চুল উপড়ে ফেলে। তারপর 4-5 জন সেপাই ওকে জোর করে চেপে ধরে। একজন সেপাই ইলার যৌনাঙ্গ দিয়ে ঢুকিয়ে দেয় গরম সিদ্ধ ডিম। ইলার সারা শরীরে যেন আগুন জ্বলে ওঠে। ইলা সহ্য করতে পারে না, জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে আসলে আবার শুরু হয় নির্যাতন। কেউ ওর পায়ের গোড়ালিতে পেরেক ফুটিয়ে দেয়। 3-4 জন সেপাই ওকে শক্ত করে ধরে রাখে এবং একজন ধর্ষণ করতে শুরু করে। পুলিশদের বর্বরতা আর সহ্য করতে পারে না ইলা, আবার অজ্ঞান হয়ে যায়। এই অবস্থায় ইলাকে নাচল থেকে নবগঞ্জ থানায় নিয়ে আসা হয়। ইতোমধ্যে জ্বরে গা পুড়ে যেতে থাকে ইলার। এখানে ওর চিকিৎসা হয়। ডাক্তারের নাম আয়ুব আলী। সে ইলাকে চিকিৎসা করতে থাকে। ডাক্তার বলে এখানে ইলার কোনো ভয় নেই। এই থানার দারোগা রহমান ইলাকে আগে থেকে চেনে। ইলা যখন বেথুন কলেজে পড়তো তখন রহমান স্কটিশ চার্চ কলেজে পড়তো। দারোগা রহমানও মাঝে মাঝে এসে ইলার খোঁজ নিয়ে যায়। লুকিয়ে লুকিয়ে বিভিন্ন খাবার দিয়ে যায়। এই সেলে 7 দিন কেটে গেলে এক সন্ধ্যায় কয়েকজন সেপাই এসে ইলাকে নিয়ে যায়।
কোথায় নিয়ে যায় ইলা বুঝতে পারে না। পুনরায় শুরু হয় নির্যাতন। নির্যাতনের পর জোর করে সেপাইরা ইলার থেকে সাদা কাগজে একটা সই নেয়। পরদিন ইলার অবস্থা খারাপ হলে ওকে পাঠিয়ে দেওয়া হয় নবাবগঞ্জ সরকারি হাসপাতালে। সেখানের চিকিৎসায় কোনো কাজ হয় না। ইলা আরো অসুস্থ হয়ে পড়ে। রক্তশূন্য ফ্যাকাশে চেহারা, বেড়ে আসছে গলার হাড়, বুকের খাঁচা, ভেঙে যাচ্ছে চোয়াল, দু হাতে জেগে উঠেছে রগ, চোখের দৃষ্টিতে দীপ্তি নেই, যেন মণিজোড়া দ্রুত নিভে যাওয়ার জন্য প্রস্তুত। এই অবস্থায় ইলাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে এসে জেল হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। ইলার ওপর এমন নির্যাতন দেখে মহিলা ওয়ার্ডের সকল মহিলারা হাঁ হয়ে থাকে। তারা ইলার সহ্য ক্ষমতা দেখে অবাক হয়ে যায়। ষষ্ঠ ভাগ, মূল বইয়ের ২৬ এবং ২৭ নং পরিচ্ছেদ। নাচোল থানায় ৪ দিন অমানসিক নির্যাতনের পর বাগীদেরকে নিয়ে আসা হয় চাঁপাইনবাবগঞ্জ থানায়। এর মধ্যে অনেকেই ধরা পড়েছে। ট্রেনে করে পালিয়ে যাচ্ছিল অনেক সাঁওতাল। তাদেরকে রাজশাহীর কাছে গ্রেফতার করে পুলিশ। গাদাগাদি ঠাসাঠাসি হয়ে হাজতের ছোট ঘরে বসে থাকতে থাকতে ওরা ইলা মিত্রের কথা ভাবে। ইলা মিত্র এখন কোথায় কে জানে। আজমল উঠে বসতে পারে না। ভিতরের কোথাও কোনো হাড় ভেঙে গেছে হয়তো। পুলিশ হত্যা সম্পর্কিত মামলাটি রাজশাহীর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আহমদ মিয়ার কোর্টে ন্যস্ত করা হয়। আসামি ৩১ জন। ওদের বিরুদ্ধে পাকিস্তান পেনাল কোডের ১৪৮, ৩০২/১৪৯ এবং ৩৩৩/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। ইলা মিত্র ১ নম্বর আসামি, অনিমেষ লাহিড়ী ২, শেখ আজাহার হোসেন ৩, বৃন্দাবন সাহা ৪। তারা কেউই এজন্য বিচলিত নয়। আজাহার হোসেন বলে, অধিকার আদায়ের লড়াইয়ে যখন নেমেছি তখন থেকে জানি যে এই পথে কুসুম বিছানো নয়। রবেন মিত্র এবং মাতলা এখনো ধরা পড়েনি। ৬ মাস হয়ে গেছে। রাজশাহী জেলের হাসপাতালে শুয়ে আছে আজমল। ওষুধের গন্ধ ওকে বিষণ্ণ করে দেয়। পুলিশের নির্যাতনে এমন হাল হয়েছে ওর, এখনো ভালো করে উঠে বসতে পারে না। ভালো হবার কোনো লক্ষণও নেই। তার উপর শ্বাসকষ্ট শুরু হয়েছে ওর। নিঃশ্বাস নিতে গেলে বুকে প্রচণ্ড ব্যথা হয়, দম আটকে আসে, চোখ দিয়ে পানি পড়ে। এতদিন ওর সাথে কেউ দেখা করতে আসেনি। বাইরের কোনো খবর সে জানে না। অতীতের বিভিন্ন কথা ওর মনে পড়ে। ওর পাশের বেডটি বেলায়েতের। বেলায়েত রাজবন্দী। চিকিৎসার জন্য সপ্তাহখানেক ধরে হাসপাতালে আছে। খুবই চটপটে ছেলেও। রাজনীতি করায় এই হাসপাতালে বাইরের অনেক খবর কাগজ ওর কাছে আসে। নাচলের ঘটনার জন্য আজমলকে সমীহ করে বেলায়েত। বেলায়েত ওয়ার্ডে আসে। এসে আজমলের পাশে বসে ইলা মিত্রের খবর বলে। ইলা মিত্র কোর্টে বিবৃতি দিয়েছে। সেই বিবৃতি এখন মানুষের মুখে মুখে। সকল ছাত্র ইলা মিত্রের পক্ষে, কিন্তু সরকারের দমন নীতির কারণে বড় ধরনের প্রতিবাদ জানানো সম্ভব হচ্ছে না। তবে সর্বত্র দারুণ উত্তেজনা শুরু হয়েছে। সেই উত্তেজনার ঢেউ জেলের ভিতরেও এসে লেগেছে। কয়েকদিন পর বেলায়েত আজমলকে বলে, ইলা মিত্র কোর্টে যে জবানবন্দি দিয়েছিল সেটা কমিউনিস্ট পার্টি কাগজে ছাপিয়ে মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। মানুষকে জানাতে চাচ্ছে সরকার কেমন নির্যাতন করেছে ইলা মিত্রকে। আজমল ইলা মিত্রের জবানবন্দির একটি কপি এনে দিতে বলে বেলায়েতকে। বেলায়েত বলে, শীঘ্রই তার কাছে একটি কপি ইশতেহার চলে আসবে। দুদিন পর বেলায়েত ইশতেহারের একটি কপি গুজে দেয় আজমলের বালিশের নিচে। আজমল পড়া শুরু করে। একটানে পুরোটা পড়তে পারে না। তার প্রিয় রানীমার ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে জেলের ভেতরে, সেটা সহ্য করতে পারে না আজমল। একটু করে পড়ে, একটু সময় বিশ্রাম নেয়। তার বুকে প্রচণ্ড ব্যথা হতে থাকে, নিঃশ্বাস আটকে আসতে চায়। দীর্ঘ সময় নিয়ে পড়ে আজমল। অনেক কষ্টে পড়ে শেষ করে পুরো জবানবন্দিটা। পড়া শেষ হয়ে গেলে প্রবল উত্তেজনায় ওর চারপাশ ঘোলাটে হয়ে যায়। নিস্তেজ হয়ে আসে শরীর। আজমল দু হাতে লোহার খাটের রড আঁকড়ে ধরে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বুকের ব্যথা ফুলে ফেঁপে ওঠে। ওর ফুসফুসে যেন কোনো বাতাস নেই। নির্মল বাতাসের জন্য মুখ হাঁ করে আজমল। ওর চোখ স্থির হয়ে যায়। হাঁ করা মুখ আর বন্ধ হয় না। আজমল মারা যায়।